বিছানা থেকে বালিশগুলো একে একে ফ্লোরে ছুঁড়ে ফেলতে লাগলো রূপা। বিছানার চাদরটাও ফেলে দিল। টেবিলের উপরে রাখা ফুলদানিটাও জোরে সোরে ফ্লোরে ছুঁড়ে মারলো, যাতে ভেঙে যায়। এর বিকট আওয়াজ গিয়ে পৌঁছায় আজিজ চৌধুরীর কানে। খবরের কাগজ থেকে মুখ তুলে সাইলা বেগমের দিকে তাকিয়ে বলল, বাড়িটা কি পাগলা গারদ বানাতে চাচ্ছ? ভাড়াটি আর শান্তি পাচ্ছে না, সারাক্ষণ বাসার ভিতরে ভাঙচুর, এগুলো কে সহ্য করবে? আজিজ চৌধুরীর কথা শুনে ঠান্ডা গলায় সাইলা বেগম বলল, ওর মা বাবা আজ আসছিল, সেই জন্য অমন করছে। মা বাবাকে একদম সহ্য করতে পারে না রূপা। একরাশ বিরক্ত নিয়ে আজিজ চৌধুরী বলল, ওর বাবা মায়ের টাকার কি কমতি আছে? কোনো ভালো মেন্টাল হসপিটালে মেয়েকে ট্রিটমেন্ট করাতে পারে না? এটা ভদ্রলোকের বাসা। সাইলা বেগম বলল, এভাবে বলছো কেন? রূপা তো স্বাভাবিক প্রায়। তোমার সন্তান কি তুমি পাগলাগারতে রাখতে চাইতে? আজিজ চৌধুরী বলল, আমার সন্তান পাগলাগারতে না রাখলেও অন্য কারোর ঘাড়ে চাপাতাম না। এই বলে আবার খবরের কাগজে চোখ বুলাতে লাগলো আজিজ চৌধুরী। রূপার ব্যাপারে সাইলা বেগমকে কিছু বলে লাভ নেই, সেই ব্যাপারে পজিটিভ, সবসময় রূপার সাপোর্টই করে যাবে। আনমনে এইসব বিড়বিড় করে বলছে আজিজ চৌধুরী। সাহেলা বেগম দ্রুত উঠে রূপার রুমে গেল। রুমের পুরো নাজেহাল অবস্থা। রূপা ফ্লোরে বসে হেঁকচি দিয়ে কাঁদছে। সাহেলা বেগম গিয়ে রূপার মাথায় হাত বুলিয়ে আদরে সুরে বলল, কি হয়েছে আমার রূপা মামুনির? কে রাগিয়েছে? রূপা এবার কান্না থামিয়ে সাহেলা বেগমকে জড়িয়ে ধরে বলল, ওই মহিলা এসেছিল কেন আজ? ওনাকে আসতে না করছি না? সাহেলা বেগম বলল, উনি তোমার মা রূপা, মাকে কেউ মহিলা বলে? রূপা বলল, আমার মা তুমি। সাহেলা বেগম বলল, তোমার দুইটা মা, ওইটা তোমার বড় আম্মু আর আমি তোমার ছোট আম্মু। রূপা বলল, না না, আমার আম্মু একটাই, সেটা হলো তুমি। রূপার কথায় যতক্ষণ সাইনা দিবে ততক্ষণ রূপার পাগলামি থামবে না। সাহেলা বেগম মুচকে হেসে বলল, আচ্ছা আচ্ছা, আমি তোমার আম্মু। বিশ্বজয়ের হাসি দিল রূপা। কে বলবে এই মেয়েটা একটু আগে কেঁদেছে? পাগলের মতো আচরণ করছিল, রুমের সবকিছু ভাঙচুর করছিল। সাহেলা বেগম এবার ধমকে সুরে বলল, রূপা, তোমায় কতদিন বলেছি বিছানা এভাবে এলোমেলো করবে না, পুরো রুমটা অগোছালো করলে কেন? সাহেলা বেগমের পাশে গিয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে রূপা বলল, ওই মহিলাকে দেখে আমার মেজাজ খারাপ হয়েছিল। সাহেলা বেগম বলল, আবার ওই মহিলা? বলতে গিয়েও থেমে গেলেন সাহেলা বেগম। রূপা এবার চুপটি করে শান্তভাবে চেয়ারে বসলো। 21 বছর বয়সের মেয়ে রূপা, কোমল মায়ামাখা চেহারা, চোখগুলো ডাগর ডাগর, গায়ের রং শ্যামলা। গায়ের এই শ্যামলা রংটা যেন রূপার চেহারার মাধুর্য আরো বাড়িয়ে দিয়েছে। হাঁটু অব্দি ঘন কালো চুল, ঠোঁটের নিচে কুচকালো ছোট একটা তিল, সব মিলিয়ে শ্যামলা পরি। রূপা কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক, কখনো শান্ত, কখনো তুফানের মতো উত্তাল। সাহেলা বেগম ড্রেসিং টেবিলের থেকে তেলের বোতলটা হাতে নিয়ে রূপার চুলে যত্ন সহকারে তেল মাখিয়ে দিতে দিতে বলল, বাসায় আর কখনো ভাঙচুর করিস না মা, তোর বাবাই বিরক্ত হয়, আমায় কথা শোনাই। রূপা নীরব ভঙ্গিতে বলল, আচ্ছা। লম্বা ঘন চুল আশ্রিয়ে বেনি গেঁথে দিল সাহেলা বেগম। মাঝে মাঝে রূপার চুলগুলোর দিকে তাকিয়ে থাকে। মেয়েটার চুলগুলো এত সুন্দর কেন? বিছানার চাদর বালিশ ফ্লোর থেকে উঠিয়ে একে একে গুছাতে লাগলো সাহেলা বেগম। ফুলদানির ভাঙা টুকরোগুলো পরিষ্কার করল। সাহেলা বেগম কাজে ব্যস্ত। সুযোগ বুঝে আচারের ডিব্বা নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল রূপা। ছাদের এক কোনায় চেয়ারে বসে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে সাকিব। চোখে ইয়া বড় বড় চশমা দেওয়া, চুলগুলো কোকড়ানো, চেহারায় গম্ভীরতার ছাপ। ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র সাকিব। লেখাপড়ায় বেশ মনোযোগী, প্রয়োজনের বেশি একটা কথাও বলে না, তাপা স্বভাবের। রূপা পা টিপে টিপে আস্তে আস্তে গিয়ে সাকিবের পিছনে দাঁড়ালো। ওয়ানেক্সের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ডিব্বায় অবশিষ্ট আচারটুকু সাকিবের মাথায় ঢেলে দিল। অক্তকে উঠে দাঁড়ালো সাকিব। আচারের তেল নাক মুখ দিয়ে বেয়ে পড়ছে। শার্টে অলরেডি দাগ লেগে গেছে। পাশে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসছে রূপা। চরম বিরক্তি নিয়ে মেজাজ খারাপ করে সাকিব চেঁচিয়ে বলল, এই মেয়ে, তোর সমস্যাটা কি বলতো? তুই কি করছিস সেটা? নতুন শার্টটা দিলি তো নষ্ট করে। চুলগুলো মাত্র শ্যাম্পু করলাম, গোসলটাও নষ্ট করলি। রাগে নাক মুখ লাল হয়ে গেছে সাকিবের। রূপা মোটেও ভয় পাচ্ছে না, বরং বিষয়টা উপভোগ করছে। রাগ কন্ট্রোল করতে না পেরে সাকিব চেঁচিয়ে বলল, এক্ষুনি যাচ্ছি বাড়িওয়ালা আঙ্কেলের কাছে। মাস শেষে এতগুলো টাকা ভাড়া দিয়ে থাকি, এই পাড়া সহ্য করার জন্য। পথ আটকিয়ে দাঁড়ালো রূপা। অনুনয়ের সুরে বলল, পায়ে ধরি আপনার, বাবার কাছে বলবেন না প্লিজ। আমি শ্যাম্পু, সাবান সব দিচ্ছি, আবার গোসল দিন।
চোয়াল শক্ত করে সাকিব বলল, আমার শার্ট যে নষ্ট হলো তাকে দিবে? রূপা বলল, আমি আম্মুর কাছ থেকে 100 টাকা এনে দিব, আপনি শার্ট কিনে নিয়েন। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না সাকিব। 100 টাকায় শার্ট? এই মেয়ের মাথায় কি সত্যি গন্ডগোল আছে, নয়তো কি কেউ এমন করে? রূপা কান ধরে বলল, এই যে কান ধরলাম, আর হবে না, বাবার কাছে বলবেন না প্লিজ, ভয় পাই তো আমি। রূপার আচরণে মাঝে মাঝে সাকিবের মনে হয় রূপা 5-7 বছরের বাচ্চা। এমন কেন মেয়েটা, কেমন যেন রহস্যময়ী। আর রূপা এমনভাবে অনুনয় করে মাপ চায়, কারোর কাছে নালিশও দিতে পারে না, এমনকি কান ধরে উঠবসও করে। সাকিব বলল, সেদিন আমি ছাদে লুঙ্গি রোদে দিয়ে গিয়েছিলাম, তুমি সেই লুঙ্গি ছেড়ে চোখ বেঁধে কানামাছি ভোবো খেললে ছেলে মেয়েদের নিয়ে, আজ আমার শার্টটা নষ্ট করে দিলে, পেয়েছোটা কি? রূপা গাল ফুলিয়ে বলল, সেই পুরনো লুঙ্গির শোক এখনো ভুলতে পারেননি ভ্যাবলাকান্ত মশাই? আরে মানুষ মরলে 3 দিন পর আর শোক থাকে না, আর আপনি আপনার লুঙ্গির শোক 15 দিনও গেল না, বলে উচ্চস্বরে হেসে উঠল রূপা। সাকিব তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। সাকিবের চোখে চোখ পড়তে রূপা বলল, এইভাবে তাকান কেন, ভয় পাই তো আমি। রাগ চাপিয়ে সাকিব বলল, নেক্সট টাইম যদি এমন করো তাহলে সত্যি আমি বিচার দিব, যতই অনুনয় করো কাজ হবে না। একটা ম্যাচুরেট মেয়ে তুমি, অথচ বাচ্চাদের মতো কাণ্ড করো। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, রূপা বাবু আমি। রূপার কথায় ভঙ্গি দেখে অনিচ্ছাকৃত সত্ত্বেও হেসে দেয় সাকিব, আর একটু হেসে বলে, এলিয়েন। সকালে উঠে নাস্তা রেডি করছে সাইলা বেগম, কাজে বেশ তাড়াহুড়া, রান্না শেষে হসপিটালে যেতে হবে। পা টিপে টিপে গিয়ে সাইলা বেগমের পিছা দাঁড়ালো রূপা। আচমকা জোরে শব্দ করে উঠল। ভয় না পেয়ে স্বাভাবিক কণ্ঠে সাইলা বেগম বলল, ডাইনি রুমে যাও, নাস্তা রেডি। মুখটা কালো হয়ে গেল রূপার, মন খারাপ করে বলল, আমি এত কষ্ট করে পা টিপে টিপে এসে জোরে শব্দ করলাম তোমায় ভয় দেখানোর জন্য, তুমি ভয় পেলে না? আজব। মুচকি এসে সাইলা বেগম বলল, আমি তোর উপস্থিতি টের পেয়েছি। রূপা বলল, আচ্ছা তোমাদের এত এত টাকা, রান্নার জন্য কাজের লোক রাখতে পারো না? সাইলা বেগম বলল, তোর বাবা আমার হাতে রান্না খেতে পছন্দ করে, হাজবেন্ডের পছন্দের গুরুত্ব মেয়েদের কাছে খুব, বিয়ে হলে বুঝবি। রূপা একটু ভেবে বলল, বিয়ে কি? দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাইলা বেগম বলল, বড় হ, তারপর বুঝবি। রূপা বলল, সবাই বলে আমি বড়, অথচ আমি কিছুই বুঝি না। সাইলা বেগম বলল, আস্তে আস্তে সব বুঝবি। রূপা বলল, বাবার এত টাকা, তোমার জব করার কি দরকার? একা বাসায় আমার একদম ভালো লাগে না। সাইলা বেগম বলল, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, আমি সফল হয়েছি। টাকা ব্যাপার না, ব্যাপার হলো আমার নিজের তো একটা পরিচয় থাকা চাই। আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, এটা তো আমার পরিচয় হতে পারে না। আমি ডাক্তার, এটা আমার পরিচয়। প্রত্যেকটা মেয়ের উচিত স্বাবলম্বী হওয়া, হাজবেন্ডের উপর নির্ভর করে থাকা ভুল। জীবনের মোড় কখন ঘুরে যায় তার তো কোনো ঠিক নেই। একটু থেমে সাইলা বেগম আবার বলল, যে কোনো একটা উপলক্ষে তোর বাবা আমায় গিফট দিল, আমি যদি নিজের উপার্জন না করতাম তাহলে তাকে কিভাবে গিফট দিতাম? তার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে তাকে গিফট করাটা বেমানান। সাইলা বেগমের মুখের দিকে হা করে তাকিয়ে আছে রূপা, মন খারাপ করে বলল, আম্মু আমি তোমার মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না কেন? তুমি কত সুন্দর করে কথা বলো। সাইলা বেগম বলল, পারবি। রূপা বলল, আমি যদি তোমার মতো ডাক্তার হতে পারতাম। আচ্ছা ডাক্তার হয় কিভাবে? নিঃশ্বাস ফেলে সাইলা বেগম বলল, তুই আমার থেকে অনেক বড় ডাক্তার হতে পারতি, কিন্তু ভাগ্য তোর সঙ্গে ছিল না। সাইলা বেগমের কথাগুলো বিদঘুটে মনে হয় রূপার কাছে, কি সব বলে কিছুই বোঝে না রূপা। নাস্তা করে সাইলা বেগম চলে গেল হসপিটালে, আর আদিত্য চৌধুরী চলে গেল তার অফিসে। একা রুমে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রূপা। একা থাকলে রূপার মন খুব বেশি খারাপ হয়ে যায়, অশান্ত হয়ে যায় রূপা। ড্রেসিং টেবিলের উপরে রাখা পারফিউমের বোতলটা নিয়ে নিজের কপালে কয়েকটা আঘাত করলো। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে রূপা, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছু শেষ করে দিতে ইচ্ছা করছে। নিজের হাত কামড়াতে লাগলো, মাথার ভিতর ঝিনঝিন করছে রূপার, চিৎকার করে কাঁদতে লাগলো। কেন কাঁদছে রূপা তা সে নিজেও জানে না। কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়লো, ফ্লোরেই ঘুমিয়ে গেল। একটু পর ঘুম ভেঙে যায় রূপার। এখন সবকিছুই স্বাভাবিক। মেঝে থেকে পারফিউমের বোতলটা তুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। নিজের হাতের দিকে তাকিয়ে আছে রূপা, হাতে অসংখ্য কামড়ের দাগ। হাতে মলম লাগিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়েই রূপার মন খুশিতে ভরে উঠল সাকিবকে দেখে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফোটে। সাকিবের সাথে কথা বলতে, সাকিবকে খেপাতে বেশ ভালোই লাগে, কিন্তু সাকিব প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না। রূপার ভাষ্য মতে ভ্যাবলাকান্ত মশাই কিছু হলে শুধু বাবার কাছে বিচার দিবে এই বলে ভয় দেখায়। রূপাকে দেখে বিরক্ত হয়ে যায় সাকিব। আজকে আবার কি কাণ্ড করবে আল্লাহ জানে। সাকিব রূপার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। সাকিব ভেবে পায় না রূপা এমন কেন, নিজের পার্সোনালিটি ইগো বলতে কিছুই নেই নাকি? সাকিব কথা বলতে বিরক্ত বোধ করে, এটা কি বুঝতে পারে না রূপা? রূপা এসে সাকিবের কাছে দাঁড়ালো। রূপা বলল, আমি আসলাম অথচ আপনি আমার দিকে একটু তাকালেন না কেন? চায়ের কাপে চুমুক দিতে দিতে সাকিব বলল, তোমার দিকে তাকাতে হবে কেন? রূপা বলল, জানেন না আমি বাসায় একদম একা থাকি, একা ভালো লাগে না একদম, একটু আসি আপনার সাথে কথা বলতে, তা আপনি আমার একদম সহ্যই করতে পারেন না।
সাকিব বলল, রূপা আমার পড়ায় ডিস্টার্ব হচ্ছে, এখন এখান থেকে যাও তো। রূপা বলল, আপনি তো চা খাচ্ছেন, পড়ছেন না তো। সাকিব কোনো উত্তর দেয় না, চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে, আবার বইয়ের দিকে তাকাচ্ছে। সাকিবের পাশে আরেকটা চেয়ার টেনে বসলো রূপা। আচমকা সাকিবের হাত থেকে চায়ের কাপটা টান দিয়ে নিয়ে নিল। রূপা বলল, যেটুকু আছে আমি খাবো। সাকিব ভেবাচাকা খেয়ে গেল, কোন লেভেলের পাগল এটা, আত খাওয়া চায়ের কাপটা এভাবে নিয়ে গেল। চায়ের কাপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে চুমুক দিয়ে রূপা বলল, অনেক মজা। খুব তৃপ্ত সহকারে চা খাচ্ছে রূপা, প্রতিটি চুমুকে রয়েছে তৃপ্তির ছাপ। রূপা আবার বলল, এভাবে চায়ের কাপটা নিয়েছি কেন জানেন? আমায় রেখে একা একা খাচ্ছেন, অন্তত আমায় একটু বলতেন। মিনিমাম ফর্মালিটিটুকু আপনার নেই। সাকিব বলল, তোমার খুব ফর্মালিটি আছে তাই না, অন্যের চায়ের কাপ হাত থেকে নিয়ে যাও। রূপা বলল, অন্য যদি আমায় রেখে একা একা খাই আমি কি করব? অবাক হয়ে সাকিব বলল, তুমি মানুষ না এলিয়েন আমি বুঝতে পারছি না। রূপা আপাতত সাকিবের কথায় কান দিচ্ছে না, যত্ন সহকারে চাটুকু খাচ্ছে। সাকিব রূপার দিকে তাকিয়ে বলল, আগে কখনো চা খাওনি? বুক ফ্যাকাশে হয়ে যায় রূপার, অনেকক্ষণ ভেবে বলল, না। সাকিব বলল, না মানে? রূপা বলল, না মানে আগে খাইনি। উদাস হয়ে যায় রূপা, আগে কি কখনো চা খেয়েছে নাকি খাইনি? ভাবনায় মগ্ন হয়ে যায়, এত ভাবতে পারছে না, মাথার ভিতরে অশান্তি লাগছে। আবার উত্তাল হয়ে যায় রূপা, চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চায়ের কাপটা হাত থেকে ফেলে দুই হাতে মাথা চেপে নাক মুখ কুঁচকে রাখে। আটকে যায় সাকিব। কি হলো রূপার? রূপার কাঁধে হাত দিয়ে বলল, রূপা কি হয়েছে তোমার, ঠিক আছো তুমি? যথারীতি ভয় পেয়ে যায় সাকিব, কেমন অদ্ভুত দেখাচ্ছে রূপাকে। ভয় মিশ্রিত কণ্ঠে বলল, রূপা কি হয়েছে বলবা তো? মাথা ব্যথা করছে তোমার? কোনো কথা বলছে না রূপা। সাকিব ভেবে পাচ্ছে না হঠাৎ কি এমন হলো। স্বাভাবিকই তো ছিল রূপা। অনেকক্ষণ মাথায় হাত চেপে রেখে বসে থাকে রূপা। চায়ের কাপটা পা দিয়ে ভেঙে লাল চোখে সাকিবের দিকে তাকাতে তাকাতে ছাদ থেকে নেমে চলে যায়। সাকিব হা করে তাকিয়ে আছে। চায়ের কাপটা ভেঙে ফেললো এভাবে? কক্সবাজার থেকে কত শখ করে কাপটা এনেছে। না, আর সহ্য করতে পারছে না সাকিব। অসভ্য মেয়ে একটা, পেয়েছেটা কি? সাকিব যতই রূপাকে ইগনোর করবে ততই রূপা সাকিবের সাথে আগ বাড়িয়ে কথা বলবে। আর মেয়েটা এমন অদ্ভুত প্রকৃতির, ভাবতেই পারছে না সাকিব। সেদিন নতুন শার্টটা নষ্ট করেছে, আজকে আবার শখের কাপটাও ভেঙে ফেললো। আজিজ চৌধুরীর কাছে এবার বিচার দিবেই সাকিব। অন্য নিয়ে ছাদ থেকে নেমে গেল আজিজ চৌধুরীর ফ্ল্যাটে। দরজা খোলা, কিন্তু বাসায় কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ কান্নার আওয়াজ আসলো সাকিবের কানে। পাশের রুম থেকে আসছে আওয়াজটা, কণ্ঠটা পরিচিত সাকিবের। রূপা কাঁদছে। সাকিব আস্তে আস্তে রূপার রুমের দিকে গেল। ফ্লোরে শুয়ে কাঁদছে রূপা, চোখ কপালে উঠে যায় সাকিবের। হাতে একটা ব্লেড রূপার, ব্লেড দিয়ে নিজের হাত কাটছে। এলোপাতারি ভাবে হাতে ব্লেড দিয়ে আঘাত করছে। রক্তে ফ্লোরে লাল হয়ে যাচ্ছে। এমন করছে কেন মেয়েটা? রক্তে দেখে মাথা ঘুরে যায় সাকিবের। সাকিব দ্রুত পায়ে রুমে ঢুকে রূপার হাত থেকে ব্লেডটা সো মেরে নিয়ে নেয়। লম্বা চুলগুলো ফ্লোরে এলোমেলো হয়ে আছে। নিস্তেজ হয়ে গেছে রূপা। সাকিব বুঝতে পারলো রূপা সেন্সলেস হয়ে গেছে। পাদা কোলে নিয়ে রূপাকে ফ্লোর থেকে তুলে খাটে শুইয়ে দিল। রূপার ঠোঁটের নিচে তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাকিব। বাহ, মেয়েটা বেশ মায়াবতী, আগে কখনো খেয়াল করিনি সাকিব। রূপার কি কোনো মেন্টালি প্রবলেম আছে? আর ওর মা বাবা এমন কেন? ওকে একা বাসায় রেখে কেন যায়? রূপার হাতে রক্ত তুলা দিয়ে মুছে ব্যান্ডেজ পেঁচিয়ে দিল। ঘেমে একাকার হয়ে গেছে রূপা। ফ্যানটা অন করে দিল সাকিব। অদ্ভুত মায়া হচ্ছে রূপার প্রতি, অসহায় মনে হচ্ছে রূপাকে। সাহেলা বেগম বাসায় ফিরল, এসে দেখে রূপা ঘুমাচ্ছে, হাতে ব্যান্ডেজ। সাহেলা বেগমকে বাসায় আসতে দেখে সাকিব সাহেলা বেগমের কাছে আসলো। সবটা বলল সাহেলা বেগমের কাছে। তারপর জিজ্ঞেস করলো, আন্টি আপনার মেয়ের কি কোনো মেন্টালি প্রবলেম আছে? প্লিজ কিছু মনে করবেন না। সাহেলা বেগম বলল, না বাবা, রূপা একটু জেদি, রাগ বেশি, ছোটবেলা থেকে অকারণে কান্না করে, তাছাড়া স্বাভাবিক। সাকিব আর কথা বাড়ালো না। ওকে একা বাসায় রেখে যাওয়া বোধহয় ঠিক না, এই বলে চলে যায় সাকিব। পিছন থেকে সাকিবকে ডাক দেয় সাহেলা বেগম। বলল, তুমি একটা চায়ের মগ ক্ষতিপূরণ হিসাবে নিয়ে যাও। ও যদি তোমার কিছু নষ্ট করে আমায় বলো, ক্ষতিপূরণ দিয়ে দিব। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সাকিব বলল, না না আন্টি, দরকার নেই মগের। সাকিব এই বাসায় এসেছে 1.5 মাস হলো। সবাই খুব ভালো জানে সাকিবকে, ছেলে হিসেবে বেশ ভদ্রই সাকিব। ঘুম ঘুম চোখে উঠে বসলো রূপা। পাশে বসে আছে সাহেলা বেগম। সাহেলা বেগম বলল, তুমি সাকিবের চায়ের মগ ভাঙলে কেন? তোমায় কতদিন না বলছি ভাঙচুর করবে না। সাকিব যদি তোমার বাবার কাছে বিচার দিত। অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে আছে রূপা। সাহেলা বেগম বলল, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমায় তোমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিব। অসহায় দৃষ্টিতে সাহেলা বেগমের দিকে তাকাই রূপা। অনুনয় করে বলল, না আর এমন করবো না, প্লিজ আমায় ওদের কাছে দিও না, ওদের আমার ভালো লাগে না, ওরা মারে আমায়। সাহেলা বেগম বলল, এমন কাজ করলে সবাই মারবে। রূপার কোনো কথা বলল না। সাহেলা বেগম বেরিয়ে গেল রুম থেকে।
আজিজ চৌধুরী বাসায় ফিরেছে। গোসল ছেড়ে আচ্ছ অবস্থায় খাটে বসে বই পড়ছে। ছায়লা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। ডাইনিং রুম থেকে ডাক দিল আজিজ চৌধুরীকে। ছায়লা বেগমের ডাকে সাড়া দিয়ে ডাইনিং রুমে গেল আজিজ চৌধুরী। বেশ মনোযোগ দিয়ে বই পড়ছিল। ছায়লা বেগমের চিল্লাপাল্লার জন্য বই পড়া আর হলো না। বাংলার প্রতি ঘরে একটা করে প্রধানমন্ত্রীর বাস, তা হলো ঘরের বউ। সমস্ত অফিসের হাজার হাজার মানুষ চলে আজিজ চৌধুরীর হুকুমে, আর আজিজ চৌধুরীর চলতে হয় বইয়ের কথাই। বইয়ের কথা অমান্য করার সুযোগ নেই। 2 দিন খাবার বন্ধ তাহলে। বিরক্ত নিয়ে ডাইনিং রুমে গেল আজিজ চৌধুরী। চেয়ার টেনে বসে ছায়লা বেগমের দিকে তাকিয়ে বলল, একটু পর খাওয়া যেত না নাকি? বই পড়ছিলাম একটু। রাগী দৃষ্টিতে ছায়লা বেগম আজিজ চৌধুরীর দিকে তাকাই। আজিজ চৌধুরী বলল, না না থাক, খাওয়া শেষে বই পড়বনি। প্রতিদিন ডিউটি সামলানো, আবার আজিজ চৌধুরীর পছন্দের খাবারগুলো রান্না করা, বাসার সব কাজ এক হাতে করে ছায়লা বেগম। আজিজ চৌধুরী ভেবে পায় না এই মানুষটার এত ধৈর্য কোথায় পায়। নিঃসন্তান ছায়লা বেগম, পরিবার বলতে আজিজ চৌধুরী আর সে। 2 জনের মানুষের সংসার, কাজের লোকের কি দরকার? আর মেয়ে হয়ে জন্মিয়েছে, স্বামীকে যদি রান্না করে না খাওয়াতে পারে তাহলে গর্বটা কোথায়? সুন্দর চিন্তাধারার মানুষ ছায়লা বেগম। টাকা পয়সার কোনো কমতি নেই, এত কিছুর পরও শুধু অপূর্ণতা একটাই, সন্তান নেই। খাবার মুখে দিয়ে আজিজ চৌধুরী বলল, তোমার রান্নার কোনো তুলনা নেই ছায়লা। ছায়লা বেগম বলল, 25 বছর ধরে প্রশংসা শুনতে শুনতে আমি ক্লান্ত। আজিজ চৌধুরী হেসে বলল, আমি তো তোমার হাতে রান্না খেতে খেতে ক্লান্ত হই না। কথা বাড়ায় না ছায়লা বেগম, শরীর খুব ক্লান্ত লাগছে। তাড়াহুড়ো করে খেয়ে বিছানায় গায়ে লিয়ে দিল। আজিজ চৌধুরী বই হাতে নিয়ে আবার বসলো। লোকটা বই পোকা, বই পড়ার প্রচুর নেশা। রূপার অবস্থার কোনো উন্নতি হয়েছে? এভাবে আর কতদিন? মেয়েটা মেডিকেল স্টুডেন্ট, কি শার্প ছিল মেয়েটা। চোখ বুঝে ঘুম ঘুম চোখে ছায়লা বেগম বলল, আরে আগে থেকে কিছুটা সুস্থ, আমি যথাসাধ্য চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল ছায়লা বেগম। হাতে শার্ট প্যান্ট রোদে শুকাতে দিয়েছিল সাকিব, এখন দেখছে না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তার চেয়ে বেশি বিরক্ত হচ্ছে এ কাজ রূপা ছাড়া আর কেউ করবে না। সাকিব নিচে গিয়ে দরজায় নক করতেই ছায়লা বেগম দরজা খুলে দিল। সাকিব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। অন্য কেউ যদি লুকিয়ে রাখে, এভাবে জিজ্ঞেস করাটা বড্ড বেমানান হবে। ছায়লা বেগম বলল, কি বাবা, কিছু বলবে? সাকিব আমতা আমতা করে বলল, আসলে আন্টি, ছাদে শার্ট প্যান্ট শুকাতে দিয়েছিলাম, এখন দেখছি নেই। রূপা কি লুকিয়ে রেখেছে কিনা তাই একটু জিজ্ঞেস করতে আসলাম। সাকিব আবার বলল, না না আন্টি, রূপা নাও লুকাতে পারে, একটু জিজ্ঞেস করতে আসছি আর কি। ছায়লা বেগম বলল, রূপা তো মাঝে মাঝে এমন করে, তোমার খেপাতে নাকি ওর ভালো লাগে। তুমি বসো, আমি দেখছি। সাকিব ছোপাই বসলো। কি বাজে একটা অবস্থা। এই ভয়ে অনেকদিন ছাদে কাপড় শুকাতে দেয়নি। রুমে 3 দিনে শুকায় না, তাই আবার বাধ্য হয়ে ছাদে শুকাতে দিল। ছায়লা বেগম এসে বলল, কি কালারের শার্ট তোমার? ছায়লা বেগমের কথায় ভাবনার জগৎ থেকে বের হলো সাকিব। ঠোঁটের কোণে চিতলে হাসি ফুটিয়ে সাকিব বলল, ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট। একটু চুপ থেকে ছায়লা বেগম বলল, মেয়েটাকে নিয়ে আর পারি না। মুখে একরাশ বিরক্ত নিয়ে ছায়লা বেগম আবার বলল, তোমার শার্ট প্যান্ট রূপার গায়ে, ঘুমাচ্ছে ও, ঘুম থেকে উঠুক। ভেবাচাকা খেয়ে বসে রইল সাকিব। ছায়লা বেগম আবার বলল, তোমার খুব ডিস্টার্ব করছে রূপা, তাই না? সাকিব মনে মনে বলল, ডিস্টার্ব না, শুধু মাথা খাচ্ছে আমার। ভদ্রতার খাতিরে সাকিব বলল, না না আন্টি, তেমন ডিস্টার্ব করছে না। ঘুম থেকে উঠে হেলে দুলে এলোমেলো ভাবে হেঁটে এসে রূপা বলল, শার্ট প্যান্টের জন্য এসেছেন বুঝি? আমার ব্ল্যাক কালার ফেভারিট, তাই নিয়ে আসছি, দিব না আর। কি সাবলীল ভাবে কথা বলছে বিয়াক্কেল মেয়েটা। সাকিব ভেবে পাচ্ছে না কি বলবে। ছায়লা বেগম রাগান্বিত দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। রূপা ভয়ে চুপতে গেল। ভয়মাখা দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে বলল, সামান্য একটা শার্ট প্যান্টের জন্য বাসা পর্যন্ত এসেছেন? ছায়লা বেগম বলল, সেট আপ। ছায়লা বেগমের কথায় ভয় পেয়ে যায় রূপা। ছায়লা বেগম বলল, এক্ষুনি শার্ট প্যান্ট চেঞ্জ করে দিয়ে দাও ওকে। রূপা বলল, এক্ষুনি কিভাবে চেঞ্জ করব? মানুষের সামনে বসে চেঞ্জ করা যায়? রূপার কথা শুনে রীতিমতো লজ্জা পেয়ে গেল সাকিব। ছায়লা বেগম চোখ লাল করে রূপার দিকে তাকিয়ে আছে। ছায়লা বেগম রাগ চেপে বলল, যাও রুমে গিয়ে চেঞ্জ করো। রূপা বলল, না দিব না বলছি তো। রূপার গালে কষিয়ে চড় মারে ছায়লা বেগম। সাকিব হাঁ করে তাকিয়ে আছে। ছায়লা বেগম চেঁচিয়ে বলল, তোমার জন্য মানুষের কাছে ছোট হতে হচ্ছে আমার। এমন করলে তোমার বাবা মাকে খবর দিব। অপরাধ বোধ কাজ করছে সাকিবের মাঝে। এভাবে চড়না দিলেও হতো। সাকিব বলল, থাক আন্টি, ওকে কিছু বলবেন না। সাকিব হিসাব মিলাতে পারছে না, রূপা কি ছায়লা বেগমের মেয়ে না? রূপা কাঁদছে গালে হাত দিয়ে। সাকিবের মায়া হচ্ছে। সাকিব বুঝতে পারছে না মেয়েটা এমন কেন। সাকিব বলল, আন্টি, রূপা আপনার কে হয়? ছায়লা বেগম বলল, বোনের মেয়ে। কথা বাড়ালো না সাকিব। সাকিব বলল, আন্টি আমি আসছি, ও তো এমনই, ওকে কিছু বলে লাভ নেই। ওর যদি ইচ্ছা না হয় শার্ট প্যান্ট ফেরত দিতে হবে না। হাতের কাছে গ্লাসটা আচমকা রূপা ছুঁড়ে মারল সাকিবের মাথায়। চিৎকার করে বলল, ই তো শয়তান, তোর শার্ট প্যান্টে আগুন দিব, তোর জন্য আম্মু আমায় মেরেছে। সাকিবের কপাল থেকে রক্ত পড়ছে। ছায়লা বেগম ঠায় দাঁড়িয়ে আছে।
সাকিব কপালে হাত দিয়ে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। কি করবে? রূপাকে চট দিবে? না, এই বাসায় আর থাকা যাবে না, বড্ড বেশি করছে মেয়েটা। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই জানাবে, আর আশা করি এই গল্পটি তোমাদের মন ছুঁয়ে দিবে। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি তুমি থাকতে গল্পের দ্বিতীয় পার্ট, আর তোমরা অনেকেই বলতাছো যে ভাইয়া অন্ধমের ভালোবাসা গল্পের দ্বিতীয় সিজন দেন। তো তোমাদের তো আমি বলছি যে অন্ধমের ভালোবাসা গল্পটির দ্বিতীয় সিজন লেখা চলতেছে, তো এটা কমপ্লিট হলেই আমি নিয়ে আসবো। আর এই যে এই গল্পটি চলতেছে, এইটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না কইরা গল্প শুরু করা যাক। সাকিব বলল, আঙ্কেল এ বাসায় থাকা আমার পক্ষে সম্ভব না, আমি কালকেই বাসা ছেড়ে দিব। সাকিবের কথায় অবাক হয়ে আজিজ চৌধুরী সাকিবের দিকে তাকায়। অবাক হবারই কথা, কত অনুরোধ করার পর আজিজ চৌধুরী সাকিবকে বাসা ভাড়া দিয়েছে, নয়তো এমন ব্যাচেলার ছেলেকে কেই বা বাসা ভাড়া দিবে। একটু থেমে সাকিব আবার বলল, পুরো মাসের ভাড়া দিয়ে দিব, এখন তো মাসের অর্ধেক। আজিজ চৌধুরী বলল, তা তুমি এত অনুরোধ করে বাসা ভাড়া নিলে, এখন আবার বাসা ছেড়ে দিতে চাচ্ছ? সাকিব বললাম, আসলে আমার একটু প্রবলেম হচ্ছে এখানে। আজিজ চৌধুরী বলল, তোমার প্রবলেম সলভ করার জন্য আমি তো আছি, এখানে তোমার কিসের প্রবলেম হচ্ছে সেটা তুমি আমায় বলবে না? পর্দার আড়ালে দুইটা কৌতূহলী চোখ দেখা যাচ্ছে, যে নিজেকে আড়াল দেখে আজিজ চৌধুরী আর সাকিবের কথা শুনছে। সাকিব আর চোখে দেখে বুঝলো রূপা ছাড়া আর কেই বা হতে পারে। সাকিবকে নিরুত্তর দেখে আজিজ চৌধুরী আবার বলল, কি প্রবলেম তোমার বলো? রূপার কারণে কোনো সমস্যা হচ্ছে? ও কি তোমার কোনো রকম ডিস্টার্ব করছে? হ্যাঁ বলতে গিয়েও থেমে যায় সাকিব। রূপা যতই যা করুক, রূপার প্রতি আলাদা টান কাজ করে সাকিবের। মেয়েটা অবুঝ প্রকৃতির, ওর ঘাড়ে দোষ না দেওয়াই ভালো। ইতস্তত বোধ করছে সাকিব। হাতের ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে ভাব নিয়ে বলল, আঙ্কেল আমার বেরোতে হবে এখন, আসছি, পরে কথা বলবো আপনার সাথে। আজিজ চৌধুরী ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ল সাকিব। লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়লো, একদম বেয়াক্কেল হয়ে গেল জানো। কেন বাসা ছাড়বে তার উপযুক্ত কারণ দাঁড় করিয়ে আজিজ চৌধুরীর কাছে যাওয়া উচিত ছিল। এভাবে হুট করে গেল। রূপা দই দিতে গিয়েও বিবেকে বাধা দিল। মেয়েটা একটু অদ্ভুত টাইপের, কেমন সহজ সরল মায়া মায়া চেহারা। ভেবে চিনতে একটা অজুহাত বের করে না হয় বাসা ছাড়ার কথা বলবে। কাঁধের উপর কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায় সাকিব। তাপাকণ্ঠে বলল, রূপা। রূপা চোখগুলো ভেজা, কাঁদছে মেয়েটা। কেন কাঁদছে বুঝতে পারছে না সাকিব। কি হয়েছে, এখানে আসছো কেন? আচমকা সাকিবকে জড়িয়ে ধরে রূপা। রূপা বলল, আপনি এখান থেকে যাবেন না প্লিজ। বাবা মা তাহলে আমার দই দিবে, আজিজ চৌধুরী আমায় এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। কারেন্ট শক খাওয়ার মতো কেঁপে উঠছে সাকিব। এভাবে কাউকে জড়িয়ে ধরা যায় জানা ছিল না সাকিবের। নিজেকে সামলিয়ে বলল, আরে এভাবে জড়িয়ে ধরছো কেন? ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেললে বাজে ভাববে। রূপা কান্না ভেজা কণ্ঠে বলল, ছাড়বো না, আগে বলেন যাবেন না, আমি আপনার শার্ট প্যান্ট ফেরত দিয়ে দিব। রূপার স্পর্শে অদ্ভুত শিহরণ অনুভব করছে সাকিব। মেয়েটার মাঝে সংকোচ বোধ নেই, থাকলে কি এভাবে কাউকে জড়িয়ে ধরে? আমি বললাম, না যাব না, ছাড়ো এবার। সাকিবকে ছেড়ে দেয় রূপা, চোখগুলো লাল হয়ে আসে। সাকিব একটা চেয়ার টেনে বলল, বসো এখানে। রূপা একবার সাকিবের দিকে তাকিয়ে বাধ্য মেয়ের মতো বসলো। সাকিব বলল, এখানে বসতে হলে কান্না থামাতে হবে। চোখের জল মুছতে মুছতে রূপা বলল, আপনি যদি বাবার কাছে আমার নাম বলতেন তাহলে আম্মুকে কথা শোনাতো খুব। তারপরেও বুঝে গেছে হয়তো আমি আপনার ডিস্টার্ব করছি, তাই আপনি চলে যেতে চাচ্ছেন। সাকিব বলল, সেজন্যই বলিনি। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডা7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। সাকিবের মাথায় ব্যান্ডেজ করা। রূপা সাকিবের কপালের দিকে তাকিয়ে বলল, আমি ইচ্ছা করে গ্লাস মারিনি। সাকিব বলল, তো কিভাবে মেরেছ? রূপা বলল, জানি না। সাকিব একটু চুপ থেকে বলল, আচ্ছা তুমি তোমার বাবা মায়ের কাছে থাকো না কেন? রূপা বলল, তো আমি কার কাছে থাকি? সাকিব বলল, আজব, ছায়লা আন্টি তো তোমার খালা, তুমি তোমার খালার কাছে থাকো কেন? রূপা বলল, না না, উনি আমার মা। আরেকটা ডাইনি মহিলা আছে, সে বলে আমি নাকি তার মেয়ে, কিন্তু আমার মনে হয় আমি ছায়লা আম্মুর মেয়ে। ফিক করে হেসে দেয় সাকিব। ছায়লা আম্মুর মেয়ে? কি আজব কথা, তোমার আম্মুকে সেটা তুমি বলতে পারো না? একজন বললেই হলো নাকি? রূপা বলল, হ্যাঁ পারি তো বলতে, আপনার ছায়লা আন্টি আমার আম্মু। ধুর, হিসাব মিলাতে পারছে না সাকিব, এই মেয়ের মেন্টালি প্রবলেম আছে।
তুমি যদি আমার আর কোনো রকম ডিস্টার্ব করো আমি কিন্তু চলে যাব, এটা তোমার লাস্ট চান্স। মাথা ঝাঁকিয়ে রূপা বলল আচ্ছা। দুপুরে রোদের ভিতরে পায়ে হেঁটে ভার্সিটি থেকে ফিরছে সাকিব। বেশ তাড়াতাড়ি হাঁটছে, রোদে মাথা ঝিমঝিম করছে। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সাকিব, বাবা মা খুব কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। অবশ্য এখন টিউশনির টাকায় চলে যায় সাকিবের, তবুও সবসময় হিসেবে থাকে কিভাবে টাকা বাঁচানো যায়। ভার্সিটি থেকে পায়ে হেঁটে বাসায় আসলে 30 টাকা বেঁচে যায়। জীবনে সাকসেস হতে হলে এই একটু কষ্ট তো করতেই হয়। 3 বোন, 1 ভাইয়ের মাঝে সাকিবই বড়, বোন 3 জন, সাকিবের ছোট। টানপড়নের সংসারে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খেয়ে যায় সাকিবের বাবা। ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাকিব। দুপুরবেলা রাস্তা পুরো ফাঁকা, এলোমেলো পায়ে তাড়াতাড়ি হেঁটে চলে আসলো বাসায়। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিল, আজকে রাতে ইচ্ছা করছে না মোটেও। কলেজ লাইফ থেকে ম্যাচে থাকতো সাকিব, মাঝে মাঝে বুয়ার অনুপস্থিতিতে রান্না করতে করতে এখন পাক্কা রাঁধুনি হয়ে গেছে। যদিও রাঁধুনি শব্দটা শুধু মেয়েদের সাথেই যায়। রান্নার উদ্দেশ্যে শোয়া থেকে উঠে ক্লান্তির জন্য আর রাত ইচ্ছা হলো না, আবার শুয়ে পড়ল। কলিং বেলের শব্দে ঘুমানো আর হলো কোথায়। খুব বেশি বিরক্ত নিয়ে দরজা খুলল সাকিব। দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপা, হাতে 1 প্লেট পোলাও আর মাংস। রূপার দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো সাকিব। মুচকে এসে রূপা বলল আপনার জন্য এনেছি। সাকিব বলল শায়লা আন্টি পাঠিয়েছেন? কোনো উত্তর দেয় না রূপা। রুমে ঢুকে টেবিলের কাছে প্লেটটা রেখে বলল নেন নেন, খেয়ে উদ্ধার করেন আমায়। অবাক হয়ে তাকিয়ে আছে সাকিব। এখন একদম স্বাভাবিক মনে হচ্ছে রূপাকে। কালো রঙের একটা 3 পিস পরা রূপা, চুলগুলো বেনিগাতা, হাঁটু ছোঁয়াছে, ঠোঁটের নিচে তিলটা স্পষ্ট আছে, বেশি পরিপাটি মনে হচ্ছে। মনে মনে খুশি হয়েছে সাকিব। রান্না করতে ইচ্ছা করছিল না, এমন সময় যদি কেউ খাবার পাঠায় অদ্ভুত ধরনের ভালো লাগে। সাকিব রূপার দিকে তাকিয়ে বলল আমার শার্ট প্যান্ট নিতে আসনি তো আবার খাবার দেওয়ার বাহানায়? হেসে দেয় রূপা আর বলল না না, শার্ট প্যান্ট তো ছাদ থেকেই নেওয়া যায়, তার জন্য কি রুমে আসার প্রয়োজন আছে? সাকিব একটু ভেবে বলল তাই তো। রূপা বলল সেই দিনের প্যান্টটা দিয়ে দিব, আলখাল্লার মতো ঢিলা হয়, শার্টটা রেখে দিব। বলে সাকিবের দিকে উত্তরের আশায় তাকাই রূপা। সাকিব মাথা নাড়িয়ে বলল আচ্ছা। হঠাৎ মুখ গম্ভীর করে রূপা বলল সেদিন আপনার গায়ে গ্লাস মেরেছিলাম, সেই জন্য আম্মু আমায় থাপ্পড় দিয়েছে। ভালোই করেছে তাই না? ভুল করলে তো সবাই মারবে। রূপার কথাগুলো কেমন যেন বাচ্চা টাইপের লাগছে সাকিবের কাছে, এখন যেন একদম ইনোসেন্ট রূপ। বেশ মজা পাচ্ছে সাকিব, বলে উঠল হ্যাঁ মারবেই তো। রূপা বলল সে কি, আপনি খাচ্ছেন না কেন? সাকিব খাবার মুখে নিল। রূপা একটা চেয়ার টেনে সাকিবের কাছে বসলো। রূপা বলল আম্মুর হাতে রান্না খুব মজা তাই না? খাবার মুখে দিতে দিতে সাকিব বলল অসাধারণ। রূপা বলল আপনি একাই খাবেন? খাবার মুখে দিতে গিয়েও থেমে যায় সাকিব, হেসে বলে তুমি খেয়ে আসনি? রূপা বলল আরে বাবা আমি কখন খেলাম, আমি তো আমার খাবার আপনার জন্য নিয়ে আসলাম। ভেবাচাকা খেয়ে যায় সাকিব, লজ্জাও পেয়েছে বেশ। সাকিব বলল তোমার খাবার তুমি আমার জন্য এনেছো কেন? আমি তো ভাবছি শায়লা আন্টি পাঠিয়েছেন, এখন তো আমি ভাত মাংস মেখে ফেলেছি, তুমি কি খাবে? রূপা বলল না না আপনি খান, কিন্তু আমি আপনার সামনে বসে আছি, আমি একটু সাদা উচিত ছিল তাই না? অস্থিরকর অবস্থায় পড়ে যায় সাকিব, ইচ্ছে করছে আধ খাওয়া ভাত আর মাংস ফেরত দিয়ে দিতে। সাকিব বলল আমি তোমায় সাধবো কিভাবে, ভাত তো 1 প্লেটেই এনেছো। আচ্ছা তুমি আমার জন্য ভাত আনতে গেলে কেন, আজব। রূপা হেসে বলল আপনার সাথে ভাব জমাতে। না না ভাত ফেরত নিব না, আপনি খেয়ে নেন। এখন আর ভাত গলা দিয়ে নামছে না সাকিবের। রূপা মিটমিট করে হাসছে। রূপা বলল লজ্জা পেয়েছেন বুঝি? কথা বলছে না সাকিব, কিছুক্ষণ চুপ থেকে গভীর গলায় বলে তোমার মাথায় কি প্রবলেম আছে, তোমার খাবার তুমি আমার জন্য এনেছো কেন? রূপা বলল বললাম তো ভাব জমাতে। একা একা বিড়বিড় করে বকছে সাকিব। রূপা চেয়ার টেনে সাকিবের একটু কাছে গিয়ে বসলো। রূপা বলল একা খেতে লজ্জা পাচ্ছেন এখন? আচ্ছা আচ্ছা আপনিও খান, আমায়ও দেন। সাকিব বলল তোমার খাবার তুমি পুরোটা নিয়ে যাও। রূপা হা করে বলল দেন, খাইয়ে দেন। নিঃসংকোচে আবেদন। রীতিমতো অবাক হয়ে যায় সাকিব, এভাবে অপরিচিত একজন মানুষের সাথে এমন বিয়ে কিভাবে করা যায় ভেবে পায় না সাকিব। না, রূপার এসব পাগলামি কোনো চা পাওয়া খুঁজে লাভ নেই, বড্ড বাচ্চা টাইপের মেয়েটা, খামখাইলের বশত করছে এইসব। সাকিবকে নিরুত্তর দেখে রূপা আবার বলল কি হলো, দিচ্ছেন না কেন? সাকিব বলল তুমি বাসায় যেয়ে খেয়ে নিও। চোখ লাল করে রূপা বলে কেউ যদি আমার কথা না শুনে তাহলে আমার মাথা ব্যথা করে, কাঁদতে ইচ্ছা হয়। আপনি কি চান আমি পাগলামি করি? সাকিব বলল কি ধরনের ব্ল্যাকমেল এইগুলো? সাকিব এবার রেগে গিয়ে বলল তোমার খাবার তুমি নিয়ে যাও, দেন বাসায় গিয়ে পাগলামি করো। মুখ গম্ভীর করে ফেলে রূপা, চোখ চলচল করছে, আর একটু হলেই কেঁদে দিবে। রূপা বলল আমার মুখে কি ময়লা আছে, খাইয়ে দিলে কি পাপ হবে? সাকিব বলল দেখো রূপা, তুমি বাচ্চা মেয়ে, তুমি এইসব বুঝবে না। আমার রুমে তোমায় কেউ দেখলে বাজে বলবে, প্লিজ তুমি যাও। চেঁচিয়ে ওঠে রূপা যাব না আমি। চেয়ার ধরে শক্ত করে বসে, কেউ যেন রুম থেকে বের করতে না পারে। সাকিব বলল রূপা তুমি ভালো ব্রেনের ডাক্তার দেখাও। রূপা বলল ব্রেন কি? কথা বলে না সাকিব, এলিয়েন মনে হচ্ছে রূপাকে।
রূপা বলল, আপনি যদি আমায় খাইয়ে না দেন তাহলে আমি কাঁদবো, চিৎকার করব। মেজাজ খারাপ হচ্ছে সাকিবের। সাকিব বলল, এই পাগল পেয়েছো তুমি আমায়, বের হও আমার রুম থেকে। সাকিব রূপার হাত ধরে বের করে দিতে চাইলে চেয়ারের হাতল ধরে আরো শক্ত করে বসে থাকে রূপা। এমন পাগলামি মানুষ করে, হুপিয়ে কেঁদে দেয় রূপা। বাচ্চাদের মতো ঠোঁট বাঁকা করে কাঁদছে। সাকিব মহা বিপদে পড়েছে জানো, এমন বিপদে আল্লাহ যেন কাউকে না ফেলে। সাকিব চরম বিরক্ত নিয়ে বলল, হা করো, খাইয়ে দিচ্ছি। চোখের পানি মুছে রূপা হেসে বলল, এভাবে বললে খাবো না, মিষ্টি করে বলেন। সাকিব রাগ চেপে বলল, রূপা শয়তান বেডি, খেয়ে উদ্ধার করো আমায়। উচ্চস্বরে হেসে দেয় রূপা। আস্তে আস্তে বলে, বেডি কি? সাকিব কোনো কথা বলে না। প্লেটে বাদবাকি পোলাও রূপাকে খাইয়ে দিয়ে প্লেটটা রূপার হাতে ধরিয়ে দিয়ে বলল, আর কখনো আমার রুমের ধারে কাছে আসবে না। ভেঙচি কেটে রূপা বলল, সে পরে দেখা যাবে। ইস, ভাব জমাতে আসছে উনি, বদের হাড্ডি। রূপার বিষয়টা একটু একটু ভাবাসতে সাকিবকে। রূপা এমন অদ্ভুত কেন? রূপাকে রুম থেকে বের করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সাকিব। রূপার বিষয়টা সাকিবকে ভাবাচ্ছে খুব। মেয়েটার সাথে যতই খারাপ বিহেভ করুক কখনো রাগ করবে না, নাকি রাগ অভিমানও বোঝে না রূপা, কি জানি। হাতে প্লেট নিয়ে বাসায় ঢুকতেই সাহেলা বেগম বলল, ভাত নিয়ে তুমি কোথায় গিয়েছিলে রূপা? সামনে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো রূপা। হাসি মাখা মুখে বলল, আরে ওই বাসায় একটা ভাবলা ক্লান্ত আছে না, যার মাথা ফাটিয়ে দিয়েছিলাম। এই পর্যন্ত বলে আবার উচ্চ শব্দে হেসে ওঠে রূপা। রূপার কারণ ছাড়া হাসিতে বেশ বিরক্ত হয় সাহেলা বেগম। রাগী গলায় বলল, আবার কি করেছো তুমি সাকিবের সাথে? উত্তর না দিয়ে সোফার উপর 2 পা তুলে দারুণ ভঙ্গি নিয়ে বসলো রূপা। রূপা বলল, আরে কি আর করব, উনার সাথে ভাব জমাতে উনার বাসায় গিয়েছিলাম খাবার নিয়ে। কিন্তু আম্মু, উনি একদম সুবিধার না। ভুরু কুচকে সাহেলা বেগম বলল, সুবিধার না মানে? আবার হেসে ওঠে রূপা। রূপা বলল, উনার রুমে একটু গিয়েছিলাম, তা বলে মানুষ দেখলে বাজে বলবে, আর কখনো আমার রুমে আসবে না, ব্লা ব্লা ব্লা। সাহেলা বেগম বলল, সাকিব সুবিধার বলে এইসব বলেছে, এইসব কথার মানে তুমি বুঝবে না। একটু থেমে গম্ভীর হয়ে যায় সাহেলা বেগম বলল, রূপা তুমি কিন্তু আমার কথা শুনছো না, আর আমার কথা না শুনলে আমি কিন্তু তোমার বাবা মায়ের কাছে তোমায় দিয়ে আসবো, তখন আর এমন করতে পারবে না। মা বাবার কথা শুনে মুখ ফ্যাকাশে হয়ে যায় রূপার। রূপা বলল, কতদিন না বলছি উনারা আমার মা বাবা হয় না, আমায় তো তুমি মারো না, উনারা আমার মারে, উনারা আমার মা বাবা হয় কিভাবে? রুম থেকে ডাক দেয় আদিত চৌধুরী। আদিত চৌধুরীর ডাকে সাড়া দিয়ে দ্রুত পায়ে রুমে চলে যায় সাহেলা। আদিত চৌধুরী বলল, আমার এখানে একটা বই রেখেছি, বইটা কোথায়? সাহেলা বেগম বলল, আমি কিভাবে বলবো তোমার বইয়ের কথা, আমি কি বই পড়ি? আজিত চৌধুরী বলল, পড়ো না সেজন্য কি তুমি বইটা অন্য জায়গায় রাখতে পারো না? ক্ষিপ্ত কণ্ঠে সাহেলা বেগম বলল, না পারি না, সারাক্ষণ বই আর বই, বাসায় যতক্ষণ থাকো বই নিয়ে বসে থাকো। বিড়বিড় করতে থাকে সাহেলা বেগম। বাসায় এসে যে 2 দণ্ড কথা বলবে তা না, সারাটাক্ষণ বই পড়বে। বাড়িটা পুরো লাইব্রেরি বানিয়ে ফেলেছে। আদিত চৌধুরী হেসে বলল, এখন কি আর প্রেম ভালোবাসার বয়স আছে যে বাসায় এসে তোমার সাথে প্রেম করে টাইম পাস করব? মেজাজ খারাপ হয়ে যায় সাহেলা বেগমের, চোখ লাল করে তাকায়। আদিত চৌধুরী আবার বলে, আরে ভুল কি বলেছি, এভাবে চোখ লাল করে তাকাও কেন? সাহেলা বেগম কোনো উত্তর দেয় না। বইটা খুঁজে পেয়ে ছুঁড়ে মারে আজিত চৌধুরীর দিকে। হাত দিয়ে আচমকা বইটা ধরে ফেলে আজিত চৌধুরী। আজিত চৌধুরী বলল, এত ভারী বইটা যদি আমার মাথার উপর পড়তো তাহলে কি আমি বাঁচতাম? সাহেলা বেগম বলল, যে বই গুছিয়ে রাখতে পারে না তার বই না পড়াই ভালো। আজিত চৌধুরী বলল, আহা সাহেলা, তুমি একজন সাইক্রিটিস্ট, তোমার মাথায় যদি এত গরম থাকে রোগীদের অবস্থা কি হবে? সাহেলা বেগম বলল, এইসব নিয়ে তোমার ভাবতে হবে না। এই বলে রুম থেকে বেরিয়ে যায় সাহেলা বেগম। রূপার রুমে গিয়ে দেখে শুয়ে আছে রূপা, জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। যদিও চারপাশে বড় বড় বিল্ডিংগুলোর জন্য আকাশ দেখার জো নেই। সাহেলা বেগমকে দেখেই উঠে বসে রূপা। মুচকে এসে সাহেলা বেগম রূপার পাশে বসলো। সাহেলা বেগম বলল, আগের মতোই মাথায় পেন হয় রূপা তোমার? মাথা ঝাঁকিয়ে রূপা বলে, না আগের থেকে কম। সাহেলা বেগম বলল, ওই যে তোমার হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, নিজের শরীরে নিজে আঘাত করো, ভাঙচুর করো, কান্না করো, এখন কি এরকম হয়? রূপা একটু ভেবে বলল, না 2 দিন এরকম হয়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহেলা বেগম। কিছুটা হলেও তাহলে সাকসেস উনি। মনের ভিতরে একটাই চিন্তা, রূপার মাকে দেওয়া কথা রাখতে পারবে তো? সাহেলা বেগম ফোনের গ্যালারি থেকে একটা ছবি বের করে রূপাকে দেখালো। সাদা আরপন পরে বাইকের উপর বসে আছে রূপা। সাহেলা বেগমের হাত থেকে ফোনটা নিয়ে ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রূপা। রূপা বলল, এটা আমি? সাহেলা বেগম বলল, তোমার বাবা মা যদি এখানে তোমায় দেখতে আসে তাহলে কি পাগলামি করবে? চোখ মুখ কুঁচকে ফেলে রূপা, যেন সাহেলা বেগম খুব বিশ্রী কথা বলেছে। রূপা বলল, উফ, উনাদের আমার সহ্য হয় না, বোঝো না কেন তুমি ব্যাপারটা, উনারা আমায় কত মেরেছে, বলে কেঁদে দেয় রূপা। সাহেলা বেগম বলল, ভালো হয়ে চললে কেউ মারবে না,
রূপা শক্ত গলায় বলল, উনারা যেন এখানে না আসে, ভালো হবে না কিন্তু। হতাশ হয়ে যায় শায়লা বেগম। শায়লা বেগম বলল, উনারা তোমার বাবা মা, উনাদের কি তোমায় দেখতে ইচ্ছা করে না? শায়লা বেগমের আরেকটু কাছে ঘেঁষে বসে রূপা বলল, না, তুমি আমার আম্মু। শায়লা বেগম রূপাকে সব কথাটা শোনাতে পারলেও এই কথাটা কিছুতেই শোনাতে পারছে না। ভুল কিছু রূপার মা বাবারও আছে, ওনাদের রূপাকে বোঝা উচিত ছিল। এই ব্যাপারে আর কিছু বলে না শায়লা বেগম। শায়লা বেগম বলল, তোমার ঘুমের টাইম হয়ে গেছে, তুমি ঘুমিয়ে যাও, ছাদে যাবে না কিন্তু। আমার কথা না শুনলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। চুপচাপ শুয়ে পড়লো রূপা। অনেকক্ষণ ঘুমের ভান করে শুয়ে রইল। ঘুম আসতে না, পা টিপে টিপে ছাদে গেল। এই টাইমে ছাদে গেলে সাকিবের দেখা মিলে। ছাদে গিয়ে হতাশ হয়ে গেল রূপা, মনটাও খারাপ হয়ে গেল। সাকিব ছাদে নেই। রূপা সাকিবের দরজার কাছে গিয়ে দেখলো দরজায় তালা ঝুলানো, জানালাও বন্ধ। উনি কি এই বাসা ছেড়ে চলে গেছে? ছাদে গিয়ে দেখলো শুধু একটা শার্ট শুকাতে দেওয়া। সাকিব ছাড়া আর কার শার্ট হবে এটা? আজকে আর শার্টটা নেয়নি রূপা। ব্লেড দিয়ে শার্টের একটা হাতা কেটে ফেললো। তারপর দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল। রুমে গিয়ে শার্টের হাতাটা নিয়ে আপন মনে হাসছে। মজার তো ব্যাপার, এক হাতা আছে আর এক হাতা নেই। একা একা খিলখিলিয়ে হেসে উঠল রূপা। সাকিব হয়তো কোথাও গেছে, বাসা ছেড়ে গেলে কি শার্ট রেখে যেত? একটু পর ছাদে চেঁচামেচি শোনা গেল। পাশের বাসায় আন্টি চিল্লাচ্ছে, তার হাজবেন্ডের নতুন শার্টের হাতা পাচ্ছে না। এগুলো কেমন অসভ্যতামি! কান খাড়া করে সবটা শুনছে রূপা, ভয়ে চুপতে গেল। যদি কোনোভাবে জেনে যায়। চুপচাপ ঘুমের ভান করে শুয়ে রইল। চেঁচামেচি শুনে ছাদে গেল শায়লা বেগম। শায়লা বেগমকে ছাদে দেখেই শার্টটা ওনাকে দেখিয়ে বলল, দেখেন খালা, কালকে শার্টটা কিনে এনেছে, ইজি ব্র্যান্ডের 3000 টাকার শার্টটার মূল্য। কথা শুনে বোঝা যাচ্ছে শার্টের মালিক অনেক রেগে আছে। রূপা কি এমনটা করেছে না জেনে কিছুই বলা যাচ্ছে না। শায়লা বেগম দ্রুত পায়ে রূপার রুমে আসলো। এসে দেখলো রূপা ঘুমাচ্ছে। কয়েকবার ডাক দিল রূপাকে, কোনো সাড়া নেই। শায়লা বেগম নিশ্চিত হলো রূপা এসব করেনি তাহলে। শায়লা বেগম চলে যাওয়ার পরেই উঠে বসে রূপা। হাফ ছেড়ে বাঁচলো। শার্টের হাতাটা দ্রুত লুকিয়ে ফেললো, কিন্তু মন ভীষণ খারাপ হয়ে গেল। সাকিবের রুমের দরজায় তালা ঝোলানো, জামা কাপড়ও ছাদে রোদে দেয়নি। তবে কি সত্যি চলে গেল সাকিব? সাকিবের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রূপা। হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুটঘুটে অন্ধকার চারিদিক। সেই বিকেলে ঘুমিয়েছে, এখন রাত 1টা বাজে। আস্তে আস্তে বিছানা থেকে নেমে লাইট অন করে রূপা। মাঝরাতে ঘুম ভাঙলে আর ঘুম হয় না। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায় রূপা। পূর্ণিমার রাত বোধহয়। অনেকক্ষণ চেয়ারে বসে থেকে বের হয় রূপা। আচমকা মনে পড়ে সাকিবের কথা। উনি কি এখনো ফেরেনি বাসায়? রূপা এক মুহূর্ত দেরি না করে চলে যায় সাকিবের রুমের কাছে। অদ্ভুত থমথমে পরিবেশ, চারিদিকে কোনো কোলাহল নেই। দরজার সামনে এখন আর তালা ঝোলানো নেই। তার মানে সাকিব বাসায় ফিরেছে। ঠোঁটের কোণে হাসি ফোটে রূপার। কেউ যদি এখন সজাগ হয়ে যায়, নিশ্চিত চোর ভেবে গণধোলাই দিবে। সাকিবের খাটটা রুমের দেয়াল ঘেঁষে। খাট বরাবর 2টা জানালা রয়েছে। জানালা দুটো খোলা। রুমের ভিতর কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। রূপা আবার রুমে গিয়ে টর্চ লাইট নিয়ে আসে। জানালা দিয়ে লাইটের আলো গিয়ে পড়ে সাকিবের মুখে। গভীর ঘুমে আচ্ছন্ন সাকিব। রূপা লাইট মেরে পুরো রুমটা দেখতে লাগলো। 2টা খাট সাকিবের রুমে, আরেকটা খাটেও মানুষ ঘুমাচ্ছে। সাকিব তো একা এখানে থাকে, তাহলে ওই খাটে কে? রূপা ভালো করে লাইট মেরে দেখলো 2জন মানুষ ঘুমাচ্ছে অন্য খাটে। একটু বয়স্ক, সাকিবের মা বাবা হতে পারে। ওইদিকে আর মনোযোগ দেয় না রূপা। জানালার ফাঁক দিয়ে সাকিবের চুল টান দেয়। ঘুম ভাঙছে না সাকিবের। লাইটটা মারলো সাকিবের চোখের দিকে, যাতে আলো একদম চোখ বরাবর পড়ে। লাইটের আলো চোখ পড়তে চোখ মুখ কুঁচকে ফেলে সাকিব। রূপা বারবার লাইট মারছে। রূপা এবার জোরে চুল ধরে ঝাঁকি দেয়। হকচকিয়ে উঠে বসে সাকিব। হঠাৎ ঘুম ভাঙার ফলে কিছুই বুঝতে পারছে না। তবে কি হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। লাইট অফ করে জানালার কপাটের আড়ালে চুপচাপ চোরের মতো দাঁড়িয়ে আছে রূপা। সাকিবের মনে হলো কেউ জানালা দিয়ে চুল টান দিয়েছে, কিন্তু না, জানালার কাছে তো কেউ নেই। স্বপ্ন দেখছিল বোধহয়। এই ভেবে আবার শুয়ে পড়ে সাকিব। সাকিব শুয়ে পড়ার সাথে সাথে রূপা কণ্ঠটা একটু মোটা করে বলে,